Yes. Okay. So 5 determinants of asset demand. So asset demand আমার প্রথমে কি wealth of saver বা কাস্টমার, আর হচ্ছে গিয়ে আমার expected rate of return, আর হচ্ছে রিস্ক। এখানে রিস্ক এভাবে না বলে better to say comparative risk। কিসের সাথে কম্পেয়ার করব রিস্কটা? ওই যে সেফেস্ট অ্যাসেটের সাথে। এরপরে হচ্ছে কি আমার লিকুইডিটি, এটাও আমরা বলতে পারি কম্পারেটিভ লিকুইডিটি। এন্ড লাস্টেরটা হচ্ছে গিয়ে এটা আমরা আসলে ক্লাসে বলি না, বাট কস্ট অফ ইনফরমেশন, এটাও আসলে রিলেটেড টু আমার কম্পারেটিভ রিস্ক এন্ড কম্পারেটিভ লিকুইডিটি। আমার যদি অনেক বেশি কষ্ট করা লাগে টু আন্ডারস্ট্যান্ড যে এটা রিস্কটা কত, তাহলে ওটা ডিমান্ডটা কমই থাকবে, রাইট? আমার যদি অনেক ডিফিকাল্ট হয় যে এটা লিকুইডিটি কিরকম, এটা এই ইনফরমেশনটা বের করা অনেক ডিফিকাল্ট, তাহলে আমার দ্যাট অলসো কজেস মাই ডিমান্ড টু ডিক্রিজ। ওকে, আচ্ছা। Number 2, how do economists define expected return and risk? Are investors typically expected return? আচ্ছা, এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে আমি ফিউচারে কি রিটার্ন পাবো, সেটা তো আমি আই ক্যানট প্রেডিক্ট দ্য ফিউচার, বাট আমি একটা এক্সপেকটেশন করতে পারি, রাইট? এখন ওই এক্সপেকটেশনের সাথে আমার একটা ডিগ্রি অফ রিস্ক আছে, রাইট? অর ডিগ্রি অফ আনসার্টেনিটি। ওকে, এন্ড দেখা যায় যে মোস্ট ইনভেস্টার্স আর রিস্ক অ্যাভার্স। রিস্ক অ্যাভার্স মানে হচ্ছে সে রিস্ককে ভয় পায়। তো এখন হচ্ছে গিয়ে দুইটা, এটা মানে হচ্ছে ইফ দেয়ার আর টু অ্যাসেটস, সো লেটস সে আমার অ্যাসেট ওয়ান, সেটা বলতেছে রিটার্ন পাবো 100 টাকা, এক্সপেক্টেড রিটার্ন রাইট, এক্সপেক্টেড রিটার্ন 100 টাকা পাবো উইথ সার্টেনিটি, আমার মনে করো 100% সার্টেনিটি, রাইট? সো 100%, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে কি আমার 100। ওকে, আরেকটার মনে করো আমার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 200 টাকা পাবো উইথ 50% সার্টিনিটি, প্লাস 0 টাকা পাবো উইথ 50% সার্টিনিটি, এটারও এক্সপেক্টেড রিটার্ন 100। বুঝতে পারতেছি? কিন্তু আমার যেহেতু রিস্ক অ্যাভার্স সবাই অ্যাসেট, এটা উড বি মোর ইনক্লাইন ইন চুজিং A1 A2 এর থেকে। তো যখন আমি এরকম চয়েস দিব আর সে A1 চুজ করবে, তখন আমি বুঝতে পারবো যে দা ইনভেস্টার ইজ রিস্ক অ্যাভার্স। সে যদি A2 চুজ করতো, তাহলে আমি বলতাম ইনভেস্টার ইজ রিস্ক লাভিং। বুঝতে পারতেছি? দুইটারই সেম এক্সপেক্টেড রিটার্ন, বাট আমার হচ্ছে গিয়ে যেটা রিস্ক কম, সেটা আমার ইনভেস্টাররা চুজ করলে সেটাকে আমি বলতেছি রিস্ক। ওকে।
Question number 3. Briefly explain whether each of the following statement is true or false. Achha. Higher the price of bond, the greater the quantity of bonds demanded. এটা is কি হবে? Should be false. কারণ if higher the price, তার মানে interest rate is lower, তার মানে আমার this makes it less desirable, তাহলে lower demand হওয়ার কথা। Okay. Question B. The lower the price, the smaller quantity of bonds supplied. This is true. কারণ কি? Lower price মানে higher interest rate. Higher interest rate মানে higher cost of borrowing. মানে যারা হচ্ছে বিক্রি করতেছে বন্ডটা, তাদের জন্য cost of borrowing will be higher, and so আমার quantity supply কমে যাবে। Okay. C. As wealth of investor increases, all else held constant, interest rate of bond should fall. এটা is correct. কারণ আমরা যদি চিন্তা করি, এখানে আমি প্রাইস অফ বন্ড এন্ড এখানে আমি যদি কোয়ান্টিটি অফ বন্ড, তাহলে এরকম যদি থাকে, তাহলে ডিমান্ড যদি বাড়ে, তাহলে প্রাইস অফ বন্ড বাড়বে, তার মানে ইন্টারেস্ট রেট কমতে হবে। ওকে। Number D, if investor starts to believe US government might default on its bonds, all held constant, interest rates will fall. এটা হচ্ছে false, কারণ আমার রিস্ক বেড়ে যাচ্ছে, রিস্ক ইনক্রিজিং। রিস্ক যদি বেড়ে যায়, তাহলে আমার তাকে if I want to sell it, তাহলে আমার কি করা লাগবে? তাকে হায়ার ইন্টারেস্ট রেট দেওয়া লাগবে, রাইট? সো আমার ইন্টারেস্ট রেট শুড ইনক্রিজ। অথবা আমরা যদি ডিমান্ডেড সাপ্লাইতে আসতে চাই, তাহলে এটা কমে গেলে প্রাইস অফ বন্ড কমতেছে, তার মানে ইন্টারেস্ট রেট বাড়তেছে। ওকে। Question number 4. Use a demand supply graph for bonds to illustrate each of the following scenarios. Be sure that your graph shows any shifts in demand and the total equilibrium price, quantity. এরকম একটা কোয়েশ্চেন মনে করো এক্সামে আসার চান্সেস আর ভেরি হাই, এরকম একটা আসবে ফ্রম দিস টপিক। সো এটা এগুলো একটু বুঝতে হবে। এটা ইজ আ ভেরি ইজি কোয়েশ্চেন, সো অত টেনশনেরও কিছু নাই। ওকে। সো সে বলতেছে আমার একটা ডিমান্ড কার্ভ, একটা সাপ্লাই কার্ভ থাকবে। The government runs a large deficit, holding everything else constant. তার মানে কি, গভর্নমেন্ট যদি লার্জ ডেফিসিট করে, তার মানে দ্য গভর্নমেন্ট নিডস টু বড় মানি। তাহলে গভর্নমেন্ট যদি মানি বড় করা লাগে, তাহলে গভর্নমেন্ট কি করবে? তাহলে আমার সাপ্লাই অফ বন্ডস বেড়ে যাবে, গভর্নমেন্ট বন্ডস ইস্যু করবে টু গেট কি? যদি আমার লার্জ ডেফিসিট থাকে, তাহলে কি হবে? আমার ওই ডেফিসিট পেমেন্ট করা তো লাগবে, তখন আমি কি করব? তখন আমি বড় করব। তার থেকে বড় করব পাবলিকের থেকে। পাবলিকের থেকে গভর্নমেন্ট কিভাবে বড় করে? বন্ড বিক্রি করে। তাহলে বন্ডের সাপ্লাই বেড়ে যাবে, প্রাইস কমে যাবে, তার মানে বন্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে। ওকে। এরপর আমরা আসি বি তে। Household believes that future tax payment will be higher than current tax payment.
so they increase their savings. তাহলে increase their savings যদি হয় তাহলে আমার demand for bonds আজকে বেড়ে যাবে। ওকে, আচ্ছা, এরপর বলতেছে এ এন্ড বি একসাথে হবে, তাহলে এ এন্ড বি একসাথে যদি হয় তাহলে এরকম। এখন প্রাইসের কি হবে ডিপেন্ডস অন কত কি পরিমাণ শিফট হয়েছে, রাইট? তাহলে কম্পেয়ার টু আমার এই লার্জ ডেফিসিটের কারণে আমার সাপ্লাই কার্ভ যতটুকু শিফট হয়েছে, কম্পেয়ার টু দ্যাট আমার যদি ডিমান্ড কার্ভ কম শিফট হয় তাহলে আমার ইন্টারেস্ট রেট কমবে, মানে আমার প্রাইস বাড়বে, ইন্টারেস্ট রেট কমবে। যদি আমার সেম অ্যামাউন্ট হয় তাহলে নো চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট। যদি ডিমান্ডটা আমার বেশি বাড়ে কম্পেয়ার টু আমার সাপ্লাই কার্ভের শিফট, তাহলে আমার প্রাইস কমবে, মানে ইন্টারেস্ট রেট বাড়বে। বুঝতে পারতেছি? So this is, let's say D1, এই D1 টা হচ্ছে shift in demand is less than shift in supply। এরপর D2, এটা হচ্ছে shift in demand equals to shift in supply, and এটা হচ্ছে D3, shift in demand is greater than shift in supply। তখন আমার প্রাইস কমবে, ইন্টারেস্ট রেট বাড়বে, which is like basic demand supply। এটা আমরা ক্লাস তো না, মানে ফার্স্ট ইয়ারে শিখে আসছি। ওকে, all right, question number 5. Some economists argue that a boom in stock prices is a sign that profitable business opportunities are expected in the future. Use demand and supply for bonds to show whether of a boom in the stock prices, to show the effect of boom in stock prices on the equilibrium interest rate। আচ্ছা, তাহলে আমার যদি এখন স্টক প্রাইসের বুম হয়, মানে হচ্ছে আমার বিজনেসেস আর ডুইং রিলি ওয়েল। তাহলে আমার বিজনেসেস যদি অনেক ভালো করে তাহলে বিজনেসেস এর এখন কি টাকা লাগবে, মোর মানি টু ইনভেস্ট, রাইট? তাহলে প্রফিটেবল বিজনেস অপরচুনিটি বাড়লে আমার কি জানি আমাদের সাপ্লাই অফ বন্ডস বাড়বে, কারণ তারা এখন বন্ড সেল করে করে ইনভেস্ট করবে বা লোন নিয়ে নিয়ে ইনভেস্ট করবে। ওকে, এরপরে ডিমান্ড সাইডে কি হবে? ডিমান্ড সাইডে এখন আমার এক্সপেক্টেড রিটার্ন ফ্রম স্টক মার্কেট ইজ হায়ার দেন আমার বন্ড মার্কেট। তাহলে আমার ডিমান্ড কার্ভ লেফটে শিফট করবে, সো সাপ্লাই কার্ভ রাইটে শিফট করতেছে এন্ড ডিমান্ড কার্ভ আমার লেফটে শিফট করবে, এন্ড ইকুইলিব্রিয়াম প্রাইস কমে যাবে, তার মানে ইন্টারেস্ট রেট বাড়তে হবে। ওকে, এটা বুঝতে পারলাম সাপ্লাই কার্ভ কেন ডানে শিফট করতেছে, ডিমান্ড কার্ভ কেন লেফটে শিফট করতেছে। ইটস অল অ্যাবাউট ডিমান্ড কার্ভের শিফটটা চিন্তা করতে হবে ইজ অ্যাবাউট আমার এক্সপেক্টেড রিটার্ন কিরকম। এক্সপেক্টেড রিটার্ন যদি বাড়ে তাহলে ডানে, এক্সপেক্টেড রিটার্ন যদি কমে, মানে কম্পারেটিভ রিটার্ন যদি কমে তাহলে লেফট। ওকে, question number 6. According to an article in The Economist about interest rates on European government bonds were concerned that European equities are almost 20% below their levels
of a year ago, commodities have plunged in prices. Default rates on corporate bonds are rising. So it's a very important information. Default rates on corporate bonds are rising. So আচ্ছা, প্রথমে equities are 25% below, তার মানে হচ্ছে তাদের রিটার্ন খুব কম। সেকেন্ডলি commodities have plunged, এটা কিন্তু একটা সিগন্যাল। কমোডিটি মার্কেট তার মানে হচ্ছে তোমার এনি কমোডিটি, রাইস, তেল, গোল্ড, সিলভার, এগুলা হচ্ছে কমোডিটি, তোমার এগুলাও স্টক সেল হয়, রাইট? সেই কমোডিটির প্রাইস যদি লোয়ার হয় তার মানে হচ্ছে ইকোনমিটা স্লো যাচ্ছে, ওকে, স্লো ইকোনমিক গ্রোথ। অ্যান্ড এরপরে ডিফল্ট রেটস অন কর্পোরেট বন্ডস আর অলসো রাইজিং। তাহলে আমার would the factors listed in the article be expected to affect demand and supply for European government bonds? The government bonds সবচেয়ে সেফ, তাহলে আমার কি গভর্নমেন্ট বন্ডস এর এখন ডিমান্ড বাড়বে, ওকে, কারণ তারা এখন রিস্কিয়ার অ্যাসেটস এ ইনভেস্ট না করে তারা হচ্ছে গভর্নমেন্ট বন্ডস এ ইনভেস্ট করবে, ওকে। হোল্ডিং আদার ফ্যাক্টরস that affect the market for European bonds constant would the result in part A be likely to cause interest rates on European governments to increase or decrease? তো কি হবে আমরা যদি এই যে এখানে আসলে ওরা গ্রাফটা চাচ্ছে, সো সাপ্লাইয়ের কিছু হবে না, ডিমান্ড আমার বেড়ে যাবে এন্ড ইন্টারেস্ট রেট কমে যাবে, গভর্নমেন্ট বন্ডস এর ইন্টারেস্ট রেট কমে যাবে, ওকে, এটাই। So we're going from here to here. Easy. Question number 7. An article in the Wall Street Journal begins, yields on 10-year government debt of Germany and UK fell to all-time low. A stark demonstration of modern era of scant inflation. Scant মানে হচ্ছে অল্প inflation expectation আর কি। Weak growth and outsized monetary policy, মানে অনেক stronger strict monetary policy. Discuss the effect on the equilibrium interest rates in the bond market of each of 3 factors the article lists. Illustrate your answer with a graph. Acha. Okay. Combined effect পুরাটার আসলে কি হবে? Outsized monetary policy মানে হচ্ছে কি আমার ইন্টারেস্ট রেটস আর ভেরি হাই, রাইট? তাহলে এখন যদি আমার ইনফ্লেশন রেটের এক্সপেকটেশন কম, আমার আর কি আবার আমার ইন্টারেস্ট রেটস হাই, মানে আমি এক্সপেকটেশন রিটার্ন অফ এক্সপেকটেশন আমি হাই চিন্তা করতেছি, কিন্তু আমার ইকোনমিক গ্রোথ ইজ স্লোয়ার, মানে স্লোয়ার, রাইট? এখান থেকে আমরা জানতে পারতেছি, কোথেকে জানতে পারতেছি, এই যে উইক গ্রোথ, রাইট? তার মানে আমার বন্ডের জন্য ডিমান্ড বেশি থাকবে, তো থেকে নিয়েছি। সেখান থেকে যদি শুধু শুরু করি, আমার সাপ্লাই কার্ভ লেফটে শিফট করবে বিকজ আই হ্যাভ উইক গ্রোথ,
বাট আমার ডিমান্ড কার্ভ রাইটে শিফট করবে বিকজ আই হ্যাভ বিকজ অফ এই যে ইনফ্লেশন রেট কম and outsized monetary policy, right? তো এটার কারণে আমার কি হবে? ওয়েল, প্রাইস বাড়বে মানে ইন্টারেস্ট রেট কমবে। ওকে, alright, question number 8. According to the article in The Economist, in Germany 80% of household wealth is in the form of bank deposit as opposed to only 20% in the United States. The article notes if German savers are vulnerable to low rates, it's partly due to their own investment habits. 80% তার মানে ব্যাংক ডিপোজিট রাখতেছে, মানে তারা কিন্তু বন্ডে বেশি না রেখে ব্যাংকে রাখতেছে, রাইট? তারা ইনভেস্ট করতে ভয় পায়। তাহলে ভালনারেবল টু লো ইন্টারেস্ট রেট, কে বেশি ভালনারেবল হবে টু লো ইন্টারেস্ট রেট? এখন চিন্তা করো, ব্যাংক ডিপোজিটে আমি বেশি ইন্টারেস্ট রেট দেই নাকি বন্ডে আমি বেশি ইন্টারেস্ট দেই? ব্যাংকে আমি লো ইন্টারেস্ট দেই, তার মানে এখন যদি আমার লো ইন্টারেস্ট রেট যদি অনেক ভলাটাইল হয়, এই যে ভালনারেবল টু লো ইন্টারেস্ট রেট, কারণ কি? কারণ তারা বেশি ব্যাংকে রাখতেছে এন্ড ব্যাংকের ইন্টারেস্ট রেটটাই লো হয়। ওকে, আচ্ছা, question number B. Article knows that low interest rates are intended to encourage spending, not saving. Why would central bank policy focus more on encouraging saving than on spending than on saving? আমি অবশ্যই আমি encourage saving, encourage spending, কারণ কি? আমি ইকোনমিটাকে স্টিমুলেট করতে চাই, ইকোনমি ডিমান্ড বাড়াইতে চাই, কিন্তু ইকোনমি ডিমান্ড বাড়তেছে না। 80% হাউস হোল্ড ব্যাংকের মধ্যে ব্যাংকে টাকা রাখি দিচ্ছে, যেটা আমি চাই না। সো শর্ট রানে আমি যদি এখন বাড়াইতে চাই, তাহলে আমার অন্য কোনো পলিসি নেওয়া লাগবে। ইন্টারেস্ট রেট কমানোর পরও হচ্ছে না, রাইট? which would be, let's say, to increase demand অন্য কোনো ভাবে, অথবা ভালো এক্সপেকটেশন দেওয়া যে ফিউচারে আমরা পলিসি ভালো নিচ্ছি, সো ফিউচারে ডিমান্ড বাড়বে, এটসেট্রা এটসেট্রা, এভাবে। ওকে, question number 9. Suppose that the inflation rate increases. আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন আবার মানি মার্কেটে চলে আসছি। The Federal Reserve response by taking action to raise short-term nominal interest rate. Use a money market graph to illustrate the result of Fed's action. Be sure to label any shifts in money demand or supply. Okay. এখন আমার সাপোজ ইনফ্লেশন ইনক্রিজেস, তার মানে আমার এক্সপেক্টেড ইনফ্লেশনও ইনক্রিজ। প্রথমে মনে করো আমি এখানে থাকি, এখানে আছি, right? So this is money supply, this is money demand. যদি ইনফ্লেশন বাড়ে, তার মানে I need to keep more money to spend the same amount, তাহলে আমার মানি ডিমান্ড বাড়বে। And Federal Reserve response by taking action, তাহলে শর্ট টার্ম ইন্টারেস্ট রেট ফেডারেল রিজার্ভে বাড়াইতে হবে, তাহলে সে মানি সাপ্লাই কমাই দিবে, তাহলে আমার ইন্টারেস্ট রেট এখন নমিনাল ইন্টারেস্ট রেট এখানে চলে যাবে।
বুঝতে পারলাম, এটা ভেরি ইজি। ওকে, এবার আমরা আসি কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10, হাউ ডাজ ইন্টারেস্ট রেট অন an illiquid bond compared to interest rate on a liquid bond? How does the interest rate on a bond with high information cost compare with interest rate of a bond with a low information? আচ্ছা, আমার যদি লিকুইডিটি বেশি থাকে তাহলে ওটার জন্য ডিমান্ড বেশি থাকবে। আম তার মানে ওটার ইন্টারেস্ট রেট হায়ার থাকবে, রাইট? আচ্ছা, আমরা যদি গ্রাফিক্যালি আসি, সো কম্পেয়ার টু আদার বন্ড আমারটা লিকুইড বেশি, তাহলে ওটার ডিমান্ড বেড়ে যাবে, রাইট? তার মানে ওটার প্রাইস বেড়ে যাবে, রাইট? অ্যান্ড এটার সাথে আসলে কম্পেয়ার করা লাগে হচ্ছে কি আমার ইলিকুইড বন্ডের, তাহলে ইলিকুইড বন্ডের ডিমান্ডটা কমে যাবে, এটা কমে যাবে, এটা বেড়ে যাবে। অ্যান্ড সেম ফর হাই ইনফরমেশন কস্ট যদি লাগে তাহলে আমার এটা ডিমান্ড কমে যাবে, আর যদি লো ইনফরমেশন হয় তাহলে আমার ডিমান্ড বেড়ে যাবে, হ্যাঁ, কমে যাবে, বেড়ে যাবে। এখানে ইন্টারেস্ট রেট বেশি দেওয়া লাগবে, কারণ আমার হচ্ছে প্রথমে ইফ ইটস ইলিকুইড তাহলে আমার তাকে ইন্টারেস্ট রেট বেশি দিতে হবে টু মেক ইট মোর সেলেবল। আর ইফ ইটস ইফ হাই ইনফরমেশন কস্ট তাহলে এগেন ইফ ইটস রিস্কি, আমি তো জানি না, তাহলে ওটার জন্য আমার তাকে বেশি ইন্টারেস্ট রেট দেওয়া লাগবে। সিমিলারলি এখানে যদি আমার লিকুইড কম হয়, বেশি হয়, তাহলে আই ক্যান ইজিলি সেল ইট, তাহলে এটার জন্য আমার ইন্টারেস্ট রেট কম দিলেও আমার চলবে, তো এটা ডিমান্ড বেড়ে যায়। আর সেম যদি এটার হাই ইনফরমেশন কস্ট থাকে তাহলে আমার, আর লো ইনফরমেশন কস্ট থাকে, তাহলে ইজিলি আমি জানতে পারতেছি এটা কি ভালো ভালো বন্ড না খারাপ বন্ড, তাহলে এটার জন্য আমার ডিমান্ডটা বেড়ে যায়। ওকে, ইজি। কোয়েশ্চেন নাম্বার 11, why might the bond rating agencies lower their ratings on a firm's bond? Draw demand supply graph for bonds that show the effect on a bond that has its rating lowered. Be sure to show the demand supply curve and equilibrium price. আচ্ছা, একই কথা, এটা জাস্ট ডিমান্ড কমে যাবে, এটা আমরা পারবো। রেটিং কমাই দেওয়া মানে কি, রিস্ক বেড়ে, রেটিং কোম্পানি মনে করতেছে রিস্ক বেশি, তাহলে রিস্ক বেশি হলে আমাদের ডিমান্ড কমে যায়, ইজি। Number 12, according to an article, Wall Street Journal, bonds issued in 2016 by toy store chain Toys R Us that matured in 2018 and had a 10% coupon were trading 31 cents on the dollar. Why would an investor sell one of these bonds for 31 cents on the dollar rather than hold the bond for 2 years and receive 100 cents on the dollar when the bond matures? Which of the following rating is likely to have received? মানে এখন আমার এখন যদি আমি এটা বিক্রি করি তাহলে আমি মানে 31% পাবো, মানে আমি যতটুক দিয়ে কিনছি সেটা 31% খালি পাবো, রাইট? আর এখন আমি কেন এটাতে বিক্রি করে দিব, কারণ আমি মনে করতেছি এটা ডিফল্ট করবে, রাইট? ডিফল্ট রিস্ক ইজ হায়ার, এর জন্য আমি এটাকে বিক্রি করে দিচ্ছি। তাহলে এটার বন্ড রেটিং কি হওয়া উচিত? ট্রিপল সি, যেটার মধ্যে লোয়েস্ট, যেটা ট্রিপল সি মানে কিন্তু আমার মানে লার্জ বা সাবস্ট্যান্সিয়াল
সাবস্ট্যান্সিয়াল ডিফল্ট রিস্ক এটার মধ্যে আছে। ওকে, question number 13. An article appeared in New York Times under the headline Spanish bonds yields মানে interest rate soar মানে বেড়ে যাচ্ছে। Can we tell from the headline whether the demand for Spanish bonds governments were increasing or decreasing? তাহলে আহ এখান থেকে আমরা বুঝবো যে ইন্টারেস্ট রেট বাড়তেছে, তার মানে ডিমান্ড কমা লাগবে। কারণ কি? কারণ হচ্ছে আমার ডিমান্ড বাড়লেই তো ইন্টারেস্ট রেট প্রাইস কমবে, ইন্টারেস্ট রেট বাড়বে, তার আগে তো আমি পারবো না। তো ডিমান্ড কমা লাগবে। আচ্ছা, যেহেতু আমি বলতেছি যে আমার ইন্টারেস্ট বন্ডের স্প্যানিশ গভর্নমেন্ট বন্ডের ইন্টারেস্ট রেট বাড়তেছে। আচ্ছা, can we tell from the headline whether the prices of government bonds were increasing or decreasing? Prices were decreasing. এই যে the article observes that Spain is reaping the bitter harvest of a decade of ambitions and often unchecked spending on infrastructure and services. What does this observation have to do with the article headline? মানে এখন গভর্নমেন্ট বন্ডস মানে স্প্যানিশ বন্ড মানে এখানে বুঝাচ্ছে স্প্যানিশ গভর্নমেন্ট বন্ডস, রাইট? সো এখানে কি বলতেছে, লার্জ আনচেক স্পেন্ডিং অন ইনফ্রাস্ট্রাকচার, এই যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং গুলো আমি করছি, তার মানে হচ্ছে গিয়ে কি, তার মানে আমি অনেক গভর্নমেন্ট ডেফিসিটে ছিলাম। এখন বাজেট হায়ার বাজেট ডেফিসিট মানে কি, আমার হায়ার সাপ্লাই অফ গভর্নমেন্ট বন্ডস ছিল, কিন্তু এখন আমি আনচেক স্পেন্ডিং মানে আমি চিন্তা না করে স্পেন্ডিং করছি। এখন ওই টাকাটা আমি ফেরত দিতে পারবো নাকি সেটা কিন্তু এখন রিস্ক হয়ে যাচ্ছে। সবাই মনে করতেছে আমি আমার এই যে পাবলিকের থেকে যে আমি লোন গুলা নিলাম, বড় করলাম বন্ড বেচে, এগুলো আমি ফেরত দিতে পারবো নাকি, এটা রিস্ক হয়ে যাচ্ছে। সেটার কারণে আমার আর্টিকেল বাড়তেছে, আর্টিকেল আমার ইন্টারেস্ট রেট বাড়তেছে। বুঝতে পারলাম? তো হায়ার বাজেট ডেফিসিট যেটা হচ্ছে ওয়াজ আনপ্ল্যান্ড, এন্ড দ্যাট মিনস এখন টাকাটা ফেরত দিতে পারবে নাকি, ডিফল্ট রিস্ক বেড়ে যাচ্ছে, এন্ড এই কারণে স্প্যানিশ বন্ডের ইন্টারেস্ট রেটও বেড়ে যাচ্ছে। বুঝতে পারলাম? ওকে, আর আর বেশি নেই। Question number 14. According to an article on junk bond market, junk bond মানে যেগুলো interest rate are very high or default risk very high. The spread, the interest rate premium over the government bonds মানে হচ্ছে আমার government bonds এর interest rate আর জাঙ্ক বন্ডের ইন্টারেস্ট রেটের যে ডিফারেন্সটা ওটাকে আমি বলি স্প্রেড, has risen by nearly 3.5 percentage points since March মানে হচ্ছে আমার এই ডিফারেন্সটা আরো বেড়ে গেছে। ওকে, তার মানে হাউ ক্যান ইউ টেল ওয়েদার দ্য নিউলি বন্ড ইজ আ জাঙ্ক বন্ড? কারণ এই যে হাই ইন্টারেস্ট রেট ডিফারেন্স, এটা এটা নিয়ে আমি বলতে পারি আহ এরপরে হচ্ছে why would the spread between bonds have been rising, কারণ হচ্ছে হাই ডিফল্ট রিস্ক। Does this increase in spread make better or worse investment compared to buying government issued? এটা
মানে আমি যদি এখন প্রপার মার্কেট চিন্তা করি, মানে আমি যদি মনে করি যে এভরিথিং এলস ইজ কনস্ট্যান্ট, তাহলে আমার আসলে কি ইনভেস্টমেন্ট অনুযায়ী দিজ আর দ্য সেম। কারণ আমার থিওরিতে কি বলে, থিওরিতে হচ্ছে জাস্ট বিকজ অফ দিস এক্সট্রা রিস্ক আমি হচ্ছে কি আমার কি করতেছি, ইন্টারেস্ট রেট বাড়াই দিচ্ছি, অ্যান্ড ইটস বিকজ অফ দ্য রিস্ক ইন্টারেস্ট রেট ইজ হায়ার। এখন আমার এটা কি ভালো না খারাপ, এটা ডিপেন্ডস অন দ্য ইনভেস্টর। কিন্তু অ্যাকর্ডিং টু থিওরি, ইনভেস্টমেন্ট অনুযায়ী দিস টু আর দ্য সেম। কারণ এটা রিস্ক কম, এজন্য ইন্টারেস্ট রেট কম দিচ্ছে, ওটার রিস্ক বেশি, এজন্য ওটার ইন্টারেস্ট রেট বেশি দিচ্ছে। সো ইন থিওরি এই দুইটার এক্সপেক্টেড রিটার্ন শুড বি দ্য সেম, এন্ড এটার কারণে আমার হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট কোয়ালিটি ইজ দ্য সেম। সো আমি যদি রিস্ক অ্যাভার্স হয় তাহলে গভর্নমেন্ট বন্ডস কিনবো, আমি যদি রিস্ক লাভিং হয় তাহলে আমি জাঙ্ক বন্ড কিনবো। ওকে, question number 15. Suppose that you want to invest for 3 years to earn highest possible return. You have three options. Option number one হচ্ছে গিয়ে roll over 1 year period, which pays 8% in the first year, 11% second year, and 7% in third year. আর অথবা buy a 2 year bond with 10% interest and then roll over the amount received uh, into a 1 year bond with the interest rate এত। মানে 2 বছর ধরে আমি হচ্ছে 10% পাবো, এরপরে হচ্ছে 7% পাবো। অথবা বাই আ 3 year বন্ড উইথ ইন্টারেস্ট রেট 8.5%। তাহলে এটা যদি এখন আমার লাগে, তাহলে আমার যদি এখন এটা কম্পেয়ার করা লাগে, আহ which one should you choose? আচ্ছা, এটা ইজি, এটা আমরা পারবো। এটা জাস্ট আমাদের দেখা লাগবে হচ্ছে গিয়ে প্রত্যেকটার ইন্টারেস্ট রেট মাল্টিপ্লাই করার পর আমার রিটার্ন কত আসে, যেটা হাইয়েস্ট রিটার্ন দিবে ওটাই আমার বেস্ট। আই থিংক বি হচ্ছে গিয়ে অ্যান্সার। আমরা এটা করে দেখবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16. In 2016, when the interest rate on a 10-year German government bond became negative, an article in a noted ম্যাথটা একটু করে দেখালে ভালো হয়। ম্যাথ দিতে পারবো, এটা গত ক্লাসেও সিমিলার একটা ম্যাথ আমরা করছি, এই সিম্পল ম্যাথ গুলা পারা উচিত। In 2016, when the interest rate on 10-year German government bonds became negative, an article in the Wall Street noted that interest rate on 10-year bonds is dependent in part on investors' expectation of future short-term interest rate. Okay. So এটা হচ্ছে important. The article also noted that investors don't seem to have changed their perception of short-term interest rates in the future. If the article is correct, can the expectation theory explain why interest rates in German government bonds decline? Can premium theory explain? আচ্ছা, তাহলে আমার এক্সপেকটেশন থিওরি কি পারবে এটা এক্সপ্লেন করতে? আচ্ছা, so expectation theory কি করে? According to আমার expectation theory, আমার আচ্ছা,
এখন investors don't seem to have changed their perception of short-term interest rates in the future. তাহলে আমার এটা যদি তারা চেঞ্জ না করে, কারণ হচ্ছে গিয়ে কি, কারণ এক্সপেকটেশন থিওরি ডিপেন্ডস অন কি, ফিউচার এক্সপেক্টেড শর্ট টার্ম রেটস। তো ফিউচার এক্সপেক্টেড শর্ট টার্ম রেটস চেঞ্জ হয় নাই, এই যে ডোন্ট সিম টু হ্যাভ চেঞ্জ দেয়ার পারসেপশন অফ শর্ট টার্ম ইন্টারেস্ট রেটস ইন দ্য ফিউচার। এটা যদি কারেক্ট হয়, তার মানে আমার এক্সপেকটেশন থিওরি দিয়ে আমি এটা এক্সপ্লেন করতে পারবো না, কারণ এক্সপেকটেশন থিওরি বলে যে লং টার্ম রেটস ডিপেন্ডস অনলি অন ফিউচার এক্সপেক্টেড শর্ট টার্ম রেটস। মানে হচ্ছে আমার ফিউচারে আমি শর্ট টার্ম বন্ড গুলাতে কি পরিমাণ ইন্টারেস্ট রেট পাবো, সেটার অ্যাভারেজই তো আমরা বের করি যে লং টার্মটা কি হবে। ওকে, কিন্তু আমার লিকুইডিটি প্রিমিয়াম দিয়ে আমি এক্সপ্লেন করতে পারবো, সেটা হচ্ছে গিয়ে আমার লিকুইডিটি প্রিমিয়াম কি করে, আমার এক্সট্রা একটা টার্ম দেয়, রাইট, টার্ম প্রিমিয়াম। তো আমার টার্ম প্রিমিয়ামটা যদি পজিটিভ হয়, তাহলে আমার কি হবে, ইন্টারেস্ট রেট অন লং টার্ম, ইন্টারেস্ট রেট অন লং টার্ম বন্ডস ইনক্রিজ করবে। টার্ম প্রিমিয়াম যদি নেগেটিভ হয়, তাহলে আমার কি হবে, ইন্টারেস্ট রেটস অন লং টার্ম বন্ডস কমবে। ওকে, এন্ড যেহেতু 2016 বলতেছে, এটার রিজন হইতে পারে ওই যে ইউকে হচ্ছে গিয়ে তোমার ইউরোপিয়ান ইউনিয়ন ছেড়ে দিচ্ছিল, এন্ড এটা একটা তোমার লিকুইডিটি ক্রাইসিস ক্রিয়েট করবে ইন দ্য ফিউচার, তারা মনে করছে, এন্ড দ্যাট কুড হ্যাভ বিন দ্য রিজন যে আমার টার্ম প্রিমিয়াম নেগেটিভ হয়ে গেছে। ওকে, বুঝতে পারতেছি। অলরাইট, লাস্ট কোয়েশ্চেন, এই ম্যাথটা আমরা করি, এই ম্যাথটা নতুন। Use the data on treasury securities in the table to answer the following questions. So 1 year আমার if liquidity premium theory is correct, আচ্ছা, এই যে টার্ম প্রিমিয়াম, ওই যে এখানে যেটা বললাম উপরে, এখানে হচ্ছে বলতেছে যে আমার লিকুইডিটি থিওরি প্রিমিয়াম ইজ কারেক্ট, রাইট, তার মানে হচ্ছে আমার এই যে টার্ম প্রিমিয়াম, এখানে যে আমি আহ টার্ম প্রিমিয়াম এখানে যদি, এখানে যেরকম আমি পজিটিভ ধরতেছি, এখানে হয়তো বা নেগেটিভ হয়ে গেছে, রাইট, এই কারণে আমার এই প্রবলেম। ওকে, এখানে পজিটিভই আছে। তো এখানে বলতেছে যে আমার 1 year বন্ডের ইন্টারেস্ট রেট এটা, 2 year বন্ডের ইন্টারেস্ট রেট এটা, 3 year বন্ডের ইন্টারেস্ট রেট ইজ দিস। ওকে, এখন জানতে চাচ্ছে অ্যাজিউমিং লিকুইডিটি থিওরি ইজ কারেক্ট, লিকুইডিটি প্রিমিয়াম থিওরি কারেক্ট হওয়া মানে হচ্ছে আমার একটা এক্সপেকটেশন পার্ট থাকবে আর একটা টার্ম পেমেন্ট পার্ট থাকবে, রাইট, দুইটা একসাথে। মানে এটা হচ্ছে গিয়ে আমার ওই এক্সপেকটেশন থিওরি প্লাস সেগমেন্টেড মার্কেট থিওরি একসাথে করে হচ্ছে লিকুইডিটি প্রিমিয়াম থিওরি করে। ওকে, যদি আমাদের ওই ক্লাসের কথা মনে থাকে আর কি। আচ্ছা, অ্যাজিউমিং দ্যাট লিকুইডিটি হোয়াট ইজ দ্য ইনভেস্টর on this day expect the interest rate to be 1 year on treasury
বিল 2 years from now if টার্ম প্রিমিয়াম এত এত, মানে হচ্ছে 1 বছরে আমি ইয়ার 1 থেকে আমি কি এক্সপেক্ট করতেছি ফিউচারে কি হবে। ওকে, তাহলে ওটার আমার এক্সপেকটেশনটা কি? তাহলে মনে আছে আমার যদি লিকুইডিটি প্রিমিয়াম থিওরি হয়, তার মানে হচ্ছে আমার ইন্টারেস্ট রেট অন লং টার্ম ইজ ইকুয়ালস টু আমার ইন্টারেস্ট রেট অন শর্ট টার্ম প্লাস ইন্টারেস্ট রেট অন শর্ট টার্ম এক্সপেকটেশন ডিভাইডেড বাই, আচ্ছা এটা যদি আমি মনে করি 2 বছরের লং টার্ম, তাহলে ডিভাইডেড বাই 2 প্লাস আমার লিকুইডিটি প্রিমিয়াম অথবা টার্ম প্রিমিয়াম। সো ইফ দ্যাট ইজ দ্য কেস, তাহলে আমার রাইট, তাহলে ওইভাবে করে আমি এখন ইন্টারেস্ট রেটটা বের করবো। তাহলে ওখানে ওরা জানতে চাচ্ছে কি এক্সপেক্ট করতেছে 1 বছরের ট্রেজারি বিলের ইন্টারেস্ট রেট হবে 2 বছর পর। এটা হলো গিয়ে মেইন কোয়েশ্চেন, রাইট? তাহলে ওখানে আসতে হলে আমার প্রথমে বের করতে হবে সেকেন্ড 1 বছর পরের এক্সপেকটেশন কি, তার মানে এখানে যেটা সেটা হচ্ছে আমার, তাহলে 1.25 এটা হচ্ছে গিয়ে লং টার্ম 2 বছরের ইন্টারেস্ট রেট। আমি যদি আজকে কিনি সেটার, তাহলে আমরা লিকুইডিটি প্রিমিয়াম থিওরি অনুযায়ী জানি দিস ইজ 0.75% প্লাস আমার যে ইন্টারেস্ট রেট এক্সপেকটেশন T+1 এ ডিভাইডেড বাই 2 প্লাস আমার 1 বছরের টার্ম প্রিমিয়াম 0.10%। তাহলে এটা যদি আমরা এখন সলভ করি, তাহলে আমার আসে এক্সপেকটেশন 1 বছর পর হচ্ছে 1.55%। ওকে, তার মানে আমার এখানে IET+1 is 1.55%। আমার লাগবে এক্সপেকটেশন 2 বছর পর কত হবে, তাহলে ওটা এখন বের করব। সরি, তাহলে IET+1 is equals to 1.55%। এখন 2 বছর পর আমার যেটা হবে, তাহলে সেটা শুড অলসো বি এই যে 2%, তাহলে 2 is equals to 0.75% plus IET+1 plus IET+2 divided by 3 প্লাস আমার লিকুইডিটি বা টার্ম প্রিমিয়াম যেটা হচ্ছে 0.25%। এটা আমাদের কাছে আছে, এটা বের করলাম। তাহলে 2 equals to 0.75% plus 1.55% প্লাস IET+1 যেটা বের করা লাগবে 0.25%। তাহলে এটা করে আমার আসে IET+2 is equals to 2.95%। বুঝতে পারলাম এটাও একটা ভেরি হাইলি লাইকলি একটা কোয়েশ্চেন, ফাইনালে মিড টার্মে টেস্টে আসার মতো একটা কোয়েশ্চেন। এটা কি বুঝতে পারছি? তো এটা আমাকে বলতেছে যে শর্ট 1 বছর বন্ড, 1 ইয়ার বন্ড, সেটার ইন্টারেস্ট রেট কি হবে 3 বছর 2 বছর পর, এটা। আর আমরা জানি যে এই সবকিছুর অ্যাভারেজ, মানে এক্সপেকটেশন থিওরি অনুযায়ী সবকিছুর অ্যাভারেজ শুড বি ইকুয়াল টু ওই সময় পরিমাণ লং টার্ম বন্ডের কত হবে, এটাই।
বুঝতে পারলাম। গুড। তাহলে আজকে আমাদের এইটুকুই। আমাদের পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আমাদের 22 তারিখ হবে 9:30টায়। আম, তোমার রুম 704। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।